আগের দুটো অধ্যায় আমাদের আলোচনা করে দিয়েছি, আর একটাই চ্যাপ্টার, সেটা হচ্ছে কি আমাদের চারপাশের ঘটনাসমূহ, এটাই শেষ। ঠিক আছে, আগের দুটো ভিডিও আর এই একটা ভিডিও, এখান থেকে যদি তুমি দেখো 30 নাম্বার কমন পাবেই, একদম গ্যারেন্টি। হ্যাঁ, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 30 নাম্বার তোমরা একদম গ্যারেন্টি কমন পাবেই। ঠিক আছে, দেখো কি বলেছে যে আমাদের চারপাশের ঘটনাসমূহ। প্রথমে কি বলেছে যে একমুখী ঘটনা আর উভমুখী ঘটনা বলে দুটো ঘটনা আছে। একমুখী ঘটনা কাকে বলবো আর উভমুখী ঘটনা কাকে বলবো? একমুখী মানে কি তুমি একদিকে মুখ করে যাচ্ছ, তার মানে কি তুমি সামনের দিকে যাচ্ছ, পেছনের দিকে আর আসতে পারছো না, তাহলে সেটাকে কি বলবো? একমুখী ঘটনা। মানে যে ঘটনাগুলো একবার ঘটে গেলে আর আগের অবস্থায় ফিরে আসবে না। যেমন ধরো তুমি কি করলে, কাগজকে পুড়িয়ে দিলে। কাগজকে পুড়িয়ে যদি তুমি ছাই হয়ে গেলো, সেই ছাই থেকে কি আবার কাগজে আনতে পারবে? পারবে না। তাহলে সেটাকে আমি কি বলবো? একমুখী ঘটনা। তাহলে একমুখী ঘটনা আর উভমুখী ঘটনা তাহলে তার ঠিক উল্টোটা, যেটাকে আমি আবার আগের অবস্থায় ফেরত আনতে পারবো। যেমন ধরো আমি কি করলাম, বরফটাকে গলিয়ে জল করলাম, আবার জলটাকে তুমি ফ্রিজে করে দাও না, বরফ হয়ে যাবে। তাহলে কি একমুখী ঘটনা? যে পরিবর্তনের ফলে উৎপন্ন নতুন বস্তু থেকে পুনরায় মূল বস্তুতে আর ফেরত পাওয়া যায় না বা আর পাওয়া যায় না, তাকে একমুখী ঘটনা বলে। একমুখী ঘটনার কিছু বৈশিষ্ট্য কি না, এই পরিবর্তন স্থায়ী, পার্মানেন্টলি ওটা হয়ে গেল, আর ফিরে আসতে পারবে? তাহলে স্থায়ী পার্মানেন্ট হয়ে গেল, আর ফিরে আনা যাবে না, সেই জন্য বলছি কি এই পরিবর্তন স্থায়ী। আর কি, মূল বস্তুটি তার ধর্ম ওই বৈশিষ্ট্য হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্মে পরিণত হয়। মানে যে বস্তুটা তৈরি হবে, ধরো আমি কাগজকে পুড়ালে কি হলো, ছাই হয়ে গেল। কাগজ আর ছাই কি একই জিনিস? মোটেও না, একই জিনিস নয়। তাহলে এই যে মূল বস্তুটি তার ধর্ম বৈশিষ্ট্য হারিয়ে একটা যে অন্য যে বস্তুটা তৈরি হবে, সেটা পুরো আলাদা নতুন একটা বস্তু পরিণত হবে। এটি উল্টো দিকে ফেরানো সম্ভব নয়। প্রথমেই বললাম এক মুখ দিকে মুখ করে যাচ্ছে, উল্টো দিকে আসতেই পারবে না, তাহলে উল্টো দিকে ফেরানো সম্ভব নয়। তারপরে উদাহরণ কি, দেখো কাগজ পোড়ানো বললাম ওটা, আর দুধ থেকে দই। দুধ থেকে যদি দই হয়ে যায়, দই থেকে কি আর দুধ হবে? হবে না, তাহলে এটাও একমুখী ঘটনা। চাল থেকে ভাত হয়ে গেল, ভাত থেকে কি আর চাল হবে? হবে না, এটাও একমুখী ঘটনা। লোহায় যদি মরচে পড়ে যায়, সেই মরচেটাকে তুমি আর লোহায় ফেরত আনতে পারবে না, তাহলে এটা হলো একমুখী ঘটনা। গাছ থেকে যদি পাতা ঝরে পড়ে যায়, সেটাও একমুখী ঘটনা। আচ্ছা, তাহলে এবার উভমুখী ঘটনা কাকে বলবো? দেখো একমুখী ঘটনার ঠিক উল্টোটা, বলেই দিয়েছি যে পরিবর্তনের ফলে সৃষ্ট নতুন অবস্থা থেকে আবার মূল বস্তুটি পাওয়া যায়, তাকে উভমুখী ঘটনা বলে। উভমুখী মানে কি, তুমি সামনের দিকেও যাচ্ছ, পিছন দিকেও আসতে পারছো, তাহলে আমার উভয়মুখী। হ্যাঁ, তাহলে উভমুখী মানে কি, যে একবার ঘটে গেলে আবার আগের অবস্থায় ফেরত পাওয়া যাবে, তাকে আমি কি বলবো? উভমুখী ঘটনা বলবো। উভমুখী ঘটনার কিছু বৈশিষ্ট্য, এই পরিবর্তন সাধারণত অস্থায়ী হয়। সাধারণত অস্থায়ী হয় মানে, ধরো তুমি বরফকে জল করলে, আবার জলকে বরফ করতে পারো, তাহলে পার্মানেন্টলি কি বরফ জল হয়ে গেল? হ্যাঁ, তাহলে মোটেও না। তাহলে এটা কি হয়, এই পরিবর্তন সাধারণত অস্থায়ী হয়। বস্তুর বাহ্যিক অবস্থার পরিবর্তন হলেও তার মূল ধর্ম সাধারণত একই থাকে। মেইন যে ধর্মটা সেটা একই থাকবে, কারণ সরিয়ে নিলে বস্তুটি আগের অবস্থায় ফিরে এসে। আর কি, উদাহরণ হচ্ছে বরফ গলে জল হওয়া, লোহাকে গরম করলে আবার ঠান্ডা করলে লোহাই হয়ে যাবে। রবার ব্যান্ডকে টানলে, রবার ব্যান্ড বলতে গার্ডার যেটাকে বলে, গার্ডারকে টানলে আবার ছেড়ে দিলে একই হয়ে গেল। জলে চিনি মেশানো, জলে চিনি মেশালে চিনিটাকে আবার জল থেকে আলাদা করতে পারবে। আগের এতে বলেছিলাম কি পদ্ধতি, কেলাসন পদ্ধতি। কেলাসন পদ্ধতিতে জল থেকে চিনি আলাদা করতে পারবে। তাহলে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে জলে চিনি বা জলে নুন মেশানো হলো, এটা কি ঘটনা, একমুখী না উভমুখী? মোটেও একমুখী ঘটনা নয়। তুমি ওই জল থেকে চিনি বা জল থেকে নুনটাকে আলাদা করতে পারবে। পদ্ধতিটার নাম কি বলেছিলাম? কেলাসন পদ্ধতির সাহায্যে। জলকে যদি তুমি প্রচুর গরম করো, গরম করলে জল বাষ্প হয়ে যাবে, নুন বা চিনির কেলাস তৈরি হবে। হ্যাঁ, তাহলে এই যে জলে চিনি মেশানো, এটাও কিন্তু উভমুখী ঘটনা, একমুখী ঘটনা নয়। বৈদ্যুতিক বাল্ব জ্বালানো, বাল্ব জ্বালালে আবার তোমার প্রয়োজন মিটে গেলে তুমি নিভিয়ে দিলে, তাহলে এটা হচ্ছে উভমুখী ঘটনা। আচ্ছা, এমন কিছু ঘটনা আছে যেখানে একমুখী ও উভমুখী দুটো একসঙ্গে ঘটে। এমন ঘটনা যেটা একমুখী আর উভমুখী দুটো একসঙ্গে ঘটে, তাকে উভয় প্রকার প্রক্রিয়া পর্যায়ক্রমে কাজ করে। যেমন ধরো মোমবাতির দহন। মোমবাতির দহন বলতে কি, ধরো তুমি একটা মোমবাতি জ্বালিয়েছো, মোমবাতি যে জ্বালিয়েছো যেটা পুড়ে যাচ্ছে ওটা একমুখী ঘটনা, মোমবাতি যেটা পুড়ে যাচ্ছে ওটা একমুখী ঘটনা। কিন্তু এই তাপে কিছুটা মোমবাতি তো গলে যায়, সেই গলে গেল, গলে তরলে পরিণত হলো, আবার মোমবাতি মানে মোমে পরিণত হয়ে গেল, তাহলে ওইটা উভমুখী ঘটনা। তাহলে মোমের গলন হবে উভমুখী ঘটনা, আর মোমকে যখন পুড়িয়ে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে একমুখী ঘটনা। তাহলে এই যে মোমবাতির দহন, এটা হচ্ছে একমুখী উভমুখী দুটোই একসঙ্গে মিশে আছে। আচ্ছা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একমুখী ঘটনার উভমুখী ঘটনার পার্থক্য। দেখো, একমুখী ঘটনার যে পরিবর্তন ঘটলে বস্তু আর আগের অবস্থায় ফিরে আসবে না, তাকে আমি কি বলবো? একমুখী ঘটনা। উভমুখী ঘটনা কাকে বলবো না, যে পরিবর্তন ঘটার পর শর্ত বদলালে বস্তু আগের অবস্থায় ফিরে আসে, তাকে কি বলবো? উভমুখী ঘটনা বলবো।
একমুখী ঘটনা কি? এটা একটা স্থায়ী পরিবর্তন, মানে এই ঘটনা একবার ঘটে গেলে আর আগের অবস্থায় ফেরত আসছে না, তো তাহলে সেটা পার্মানেন্টলি হয়ে গেল, তো স্থায়ী পরিবর্তন। উভমুখী ঘটনা কি? উভমুখী ঘটনা হচ্ছে এটি একটি অস্থায়ী পরিবর্তন। একমুখী ঘটনাতে কি হয়? সাধারণত নতুন ধর্মবিশিষ্ট বস্তু তৈরি হয় একমুখী ঘটনায়। ধরো কাগজ যে পোড়ালে ছাই হলো, তাহলে ছাই একটা আলাদা নতুন ধর্মবিশিষ্ট একটা আলাদা পদার্থ তৈরি হয়ে গেল। উভমুখী ঘটনা কি? না এতে কোনো নতুন বস্তু তৈরি হয় না, শুধু অবস্থার পরিবর্তন হয়। ধরো তুমি বরফটা কঠিন ছিল, বরফটাকে গলালে কি হয়ে গেল? তরল। তাহলে এটা কি ঘটনা? একমুখী ঘটনা না উভমুখী ঘটনা? উভমুখী ঘটনা। হ্যাঁ, তাহলে আবার শুধু কঠিন ছিল তরল হয়ে গেল, তাহলে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে শুধু। আচ্ছা, এটা কেবল একদিকেই ঘটে, আর উভয়মুখী উভয় দিয়ে ঘটতে পারে, ওদিকেও ঘটতে পারে এদিকেও আসতে পারে, পশ্চাৎমুখী সম্মুখ ও পশ্চাৎমুখী দুটোই। এতে শক্তির বড় ধরনের পরিবর্তন ঘটে। ধরো কাগজকে পোড়ানোর সময় কি উৎপন্ন হয়? তাপ শক্তি উৎপন্ন হয়। এতে শক্তির পরিবর্তন খুব সামান্য বা নাও হতে পারে, বা কিছুক্ষণের জন্য হয়। আচ্ছা, অধিকাংশ রাসায়নিক পরিবর্তন একমুখী হয়। এরপরে জানবে যে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনগুলো সাধারণত একমুখী হয়, আর ভৌত পরিবর্তনগুলো সাধারণত উভমুখী হয়। যেমন এখানে পোড়া কাগজ আর বরফ ও জল, বরফকে জল করা, জলকে বরফ করে, এটা উদাহরণ। আচ্ছা, এরপরে পর্যায়বৃত্ত ঘটনা। পর্যাবৃত্ত ঘটনা আর অপর্যাবৃত্ত ঘটনা কি? পর্যাবৃত্ত ঘটনা মানে কিছু সময় অন্তর অন্তর ঘটবে যেগুলো, সেগুলোকে বলবো আমি পর্যায়বৃত্ত ঘটনা। আর যার কোনো ঠিক ঠিকানা নেই, যে যখন খুশি ঘটে যেতে পারে। যেমন ধরো তুমি রাস্তায় যাচ্ছ, দেখলে সাইডে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাহলে সেটা কি? সেটার কোনো ঠিক ছিল যে এই সময়ই অ্যাক্সিডেন্ট হবে, আবার হয়তো 10 মিনিট পর আবার অ্যাক্সিডেন্ট হবে, আবার 10 মিনিট পর আবার অ্যাক্সিডেন্ট হবে? এটা কখনো হয়? হয় না। তাহলে অ্যাক্সিডেন্ট হওয়া রাস্তায়, এটা অপর্যাবৃত্ত ঘটনা। ভূমিকম্প, কখন ভূমিকম্প হবে, কখন ঝড় হবে, কখন বৃষ্টি হবে তুমি জানো? তাহলে এগুলো সবই অপর্যাবৃত্ত ঘটনা। তাহলে একটা পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ, ধরো ঘড়ির যে কাঁটা ঘুরতেছে, ঠিক 1 সেকেন্ড পর 1 ঘর যাচ্ছে, আবার 1 সেকেন্ড পর 1 ঘর যাচ্ছে, 1 মিনিট পর পুরো ওই জায়গাটাই আবার সেকেন্ডের কাঁটাটা আসতেছে, তাহলে এটা কি ঘটনা? পর্যায়বৃত্ত ঘটনা। যেমন ধরো আমি যদি বলি লিপিয়া প্রতি 4 বছর অন্তর অন্তর হচ্ছে, তাহলে এটাও হবে পর্যায়বৃত্ত ঘটনা। তাহলে দেখো এখানে যে ঘটনাগুলো ঘড়ির কাঁটার মতো নিয়ম মেনে নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরায় ঘটে তাদেরই পর্যায়বৃত্ত ঘটনা বলে। পর্যায়বৃত্ত ঘটনার প্রধান বৈশিষ্ট্য কি? এটা একটি নির্দিষ্ট সময় পর পর ঘটে, ঘটনাটি বারবার একইভাবে ফিরে আসে, আবার এটি প্রকৃতির একটি সুশৃঙ্খল নিয়ম, প্রাকৃতিক নিয়মেই এটা আবদ্ধ থাকে। যেমন ধরো ঘড়ির কাঁটার ঘোরা, দিন রাত্রি হওয়া, ঠিক আছে, ঋতু পরিবর্তন, হৃৎপিণ্ডের স্পন্দন, জোয়ার ভাটা, এগুলো সবই কি কিছু সময় নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটে, সেই জন্য এটা কি পর্যায়বৃত্ত ঘটনা। আচ্ছা, যে ঘটনাগুলো একটা নির্দিষ্ট সময় ব্যবধানে বরাবর একইভাবে ঘটে না এবং কখনো ঘটবে তা আগের থেকে নিশ্চিতভাবে বলা যায় না, তাদের কি বলে? অপর্যাবৃত্ত ঘটনা বলে। যেমন অপর্যাবৃত্ত ঘটনার প্রধান বৈশিষ্ট্য কি? এটি ঘটার কোনো নির্দিষ্ট সময় নেই, যখন খুশি ঘটতে পারে বললাম। ঘটনাটি বারবার একইভাবে ফিরে আসে না, ঘটনাটা বারবার একইভাবে ফিরে আসে না। এর কোনো সুশৃঙ্খল নিয়ম নেই, এটি হঠাৎ বা অনিয়মিতভাবে ঘটে। উদাহরণ কি? ভূমিকম্প যখন খুশি হতে পারে, আকাশে উল্কাপাত যখন খুশি দেখা যেতে পারে, ঝড় বা সাইক্লোন যখন খুশি দেখা যেতে পারে, তাহলে এগুলো সব কি? অপর্যাবৃত্ত ঘটনা। তো পর্যাবৃত্ত ঘটনা অপর্যাবৃত্ত ঘটনার পার্থক্য একটা ছোট করে দেওয়া আছে, এটা পড়ে না যদিও বা, তবু একটু দেখে রাখো যদি পড়ে যায় 1 নম্বর বা 2 নম্বরের জন্য। নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটে, এটা ঘটার কোনো নির্দিষ্ট সময় নেই। এ কি আগে থেকে নিশ্চিতভাবে বলা যায়? পর্যাবৃত্ত ঘটনা বলা যেতে পারে আগে থেকে, কিন্তু অপর্যাবৃত্ত ঘটনা আগে থেকে নিশ্চিতভাবে বলা যাবে না। দিন রাত হওয়া এর উদাহরণ, ঘড়ির কাঁটার ঘোরা এর উদাহরণ। অপর্যাপ্ত ঘটনার উদাহরণ কি? সুনামি, রাস্তায় দুর্ঘটনা, বা হঠাৎ এটা বৃষ্টি হবে, হঠাৎ কি হবে? বৃষ্টি। ঠিক আছে, হঠাৎ বৃষ্টি। তাহলে যেসব ঘটনা আমাদের চারপাশে পরিবেশ। আচ্ছা, এরপরে দেখো অভিপ্রেত ঘটনা আর অনভিপ্রেত ঘটনা, দুটো জিনিস। অভিপ্রেত মানে কি? পরিবেশের কোনো ক্ষতি করবে না, তাকে বলবো অভিপ্রেত। অভিপ্রেত মানে কি? পরিবেশের কোনো ক্ষতি করবে না, ফুল ফুটতিছে, বা চারা গাছ হচ্ছে, বা বীজ থেকে গাছ হচ্ছে, বা ধরো দুধ থেকে দই হচ্ছে, হ্যাঁ, বা মুরগির ডিম দিল, তাহলে এই ঘটনাগুলো কি পরিবেশের কোনো ক্ষতি করে? তাহলে এগুলো কি হবে? অভিপ্রেত ঘটনা। তাহলে যেসব ঘটনা আমাদের চারপাশে পরিবেশের ক্ষতি করে না তাদের অভিপ্রেত ঘটনা বলে। উদাহরণ কি? বীজ থেকে চারা গাছ হওয়া, ফুল ফোটা, দুধ থেকে দই তৈরি হওয়া, ফসলের ফলন ভালো হওয়া, এগুলো সব অভিপ্রেত ঘটনা। আচ্ছা, এরপরে যেসব ঘটনা পরিবেশের ক্ষতি করে তাদের আমরা নিশ্চয়ই অনভিপ্রেত বলবো, তাদের অনভিপ্রেত ঘটনা বলে। উদাহরণ কি? লোহায় মরচে ধরা, খাবার পচে যাওয়া, বনে আগুন লাগা, ভয়াবহ বন্যা বা ভূমিকম্প হওয়া, এগুলো পরিবেশের ক্ষতি করে, তাহলে এগুলো সব অনভিপ্রেত ঘটনা। আচ্ছা, এরপরে প্রাকৃতিক ঘটনা আর মানুষ সৃষ্ট ঘটনা। আগে পড়বো প্রাকৃতিক ঘটনা কাকে বলবো? যে ঘটনাগুলো প্রকৃতি নিজেই ঘটাবে, মানুষের তার কোনো হাত থাকবে না। ওই প্রকৃতি যে ঘটাবে তার পিছনে মানুষের কোনো হাত থাকবে না,
যেটা হবে প্রাকৃতিক ঘটনা। আর মনুষ্য সৃষ্ট ঘটনা কি, যেগুলো মানুষ করবে সেগুলো হচ্ছে মানুষ সৃষ্ট ঘটনা। যেমন ধরো ঝড় বৃষ্টি, এটা প্রাকৃতিক ঘটনা। হ্যাঁ, যেমন ধরো ভূমিকম্প, এটাও প্রাকৃতিক ঘটনা। হ্যাঁ, মানুষ সৃষ্ট ঘটনা কি না, মানুষ তার কাজের জন্য আগুন জ্বালালো, হ্যাঁ, রান্না করার জন্য আগুন জ্বালালে, তাহলে এটা হচ্ছে মানুষ সৃষ্ট ঘটনা। যেমন দেখো বলছে যেসব ঘটনা মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই প্রকৃতির স্বাভাবিক নিয়মে ঘটে তাদের প্রাকৃতিক ঘটনা বলে। এই ঘটনাগুলোর উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকে না, এগুলো প্রাকৃতিক শক্তি যেমন বায়ু, জল, তাপ এইসব দ্বারা পরিচালিত হয়। উদাহরণ কি হবে, সূর্যোদয় বা সূর্যাস্ত, সূর্য ওঠা বা সূর্য ডোবা, হ্যাঁ, এর পিছনে তোমার কোনো মানুষের কোনো ভূমিকা আছে? তাহলে এটা কি, এটা হচ্ছে একটা কি ঘটনা, প্রাকৃতিক ঘটনা। বৃষ্টি হওয়া, এটাও প্রাকৃতিক ঘটনা। ঋতু পরিবর্তন, ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্নুৎপাত বা ঝড়, এগুলো সব কি ঘটনা, প্রাকৃতিক ঘটনা। আচ্ছা, যেসব ঘটনা মানুষের বুদ্ধি বা শ্রম বা ক্রিয়াকলাপের ফলে ঘটে তাদের মানুষ সৃষ্ট ঘটনা বলে। এই ঘটনাগুলো মানুষ নিজের প্রয়োজন মেটানোর জন্য ঘটায়। যেমন রান্না করা, বাঁধ নির্মাণ, নদীর মধ্যে তুমি কি করলে, বাঁধ নির্মাণ করে দিলে। পরিবেশ দূষণ করতেছ, মানুষ তো পরিবেশ দূষণ করছে, হ্যাঁ, তাহলে এগুলো সব মানুষ সৃষ্ট ঘটনা। বনভূমি ধ্বংস করা, দেখো বনভূমি ধ্বংস এটা প্রাকৃতিক ঘটনাও হতে পারে, আবার মানুষ সৃষ্ট ঘটনা হতে পারে। কিরকম, ধরো বনে গাছে গাছে ঘষা লেগে দাবানল লাগলো, গাছে গাছে যখন ঘষা লাগলো সেখানে তো মানুষের কোনো ভূমিকা নেই, তাহলে সেই দাবানলে বনভূমি ধ্বংস হলো, তাহলে সেটা কি হবে, প্রাকৃতিক ঘটনা। আবার যখন মানুষ নিজের কাজের জন্য বনকে কেটে ফেলতেছে, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে কি না, মানুষ সৃষ্ট ঘটনা। রাসায়নিক সার এবং কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের পরিবেশ ও মানবদেহে মারাত্মক মারাত্মক কিছু ক্ষতি হয়। সেই ক্ষতিকারক প্রভাবগুলো দেখো। 1 নম্বর, রাসায়নিক সার দিলে মাটির উর্বরতা হ্রাস পাবে। কেন মাটির উর্বরতা হ্রাস পাবে বলো দেখি? মাটিতে কিছু উপকারী পোকা বা ব্যাকটেরিয়া থাকে। হ্যাঁ, যখন আমি রাসায়নিক সার দিচ্ছি, এই পোকা বা ব্যাকটেরিয়া বা কেঁচো এই ধরনের প্রাণীগুলো কি হবে, মারা যাবে। তাহলে এই ধরনের প্রাণীগুলো যদি মারা গেল, তাহলে মাটির উর্বরতা বাড়বে না দিন দিন কমে যাবে। 2 নম্বর হচ্ছে মাটিতে থাকা উপকারী জীবাণু এবং কেঁচো, যাকে কৃষকের বন্ধু বলা হয়, রাসায়নিকের প্রভাবে মারা যায়, ফলে মাটির প্রাকৃতিক উর্বরতা কমে যায়। 3 নম্বর কি বলেছে, বৃষ্টির জলে ধুয়ে মাঠের সার, পুকুর বা নদীর জল মিশলে সেখানে শৈবাল ও কচুরিপানা অত্যাধিক হারে বেড়ে যায়। আচ্ছা, এই যে পদ্ধতিটাকে, এটাকে ইউট্রিফিকেশন বলে। এর ফলে জলের মধ্যে অক্সিজেন, দেখো ইউট্রিফিকেশন জিনিসটা কি, ধরো বৃষ্টির জলে ধুয়ে মাঠের সার বা পুকুর কি করলো, নদীতে গিয়ে মিশলো। তাহলে এই যে পুকুরে ধরো কিছুটা পরিমাণে হ্রদ ছিল, সেই হ্রদটা কি হবে, খুব দ্রুত আরো বৃদ্ধি পাবে। দ্রুত বৃদ্ধি পাওয়াকে এটাকে বলে ইউট্রিফিকেশন। আর ইউট্রিফিকেশনের ফলে কি হবে না, জলে অক্সিজেনের পরিমাণ প্রচুর পরিমাণে কমে যাবে। কারণ এই যে ধরো যে শৈবালগুলো যে জন্মেছে, বা ধরো এই যে হ্রদ যেটাকে বলে, ওগুলো যে জন্মেছে, তাহলে সেগুলোই তো অক্সিজেন নিয়ে নিচ্ছে, তাহলে মাছ বা অন্যান্য যে জলজ প্রাণী আছে তার বাঁচতে পারবে না। ঠিক আছে, আর এরপরে দেখো, এটা ওখানে শেষ। এরপরে দেখো কীটনাশক। কীটনাশক মানে কি, আর রাসায়নিক সার আর রাসায়নিক কীটনাশক দুটো জিনিস। আচ্ছা, এখানে এখন আছে ওর পয়েন্টটা, তারপর হচ্ছে কীটনাশক যেমন ডিডিটি, গাছ থেকে খাদ্যের মাধ্যমে প্রাণীদের শরীরে প্রবেশ করবে। হ্যাঁ, সেই ধরো তুমি ধান গাছে ডিডিটি দিলে, তাহলে ধান গাছে যে ডিডিটিটা দিলে, সেই ধান গাছের মধ্যে তো কিছুটা ডিডিটি থাকলো, সেই ধান গাছে ঢুকলো, ধানের মধ্যে ঢুকলো, চাল, সেখান থেকে চাল হলো, চাল থেকে ভাত হলো, ভাত আমরা খেলাম, তাহলে ওই যে কিছুটা পরিমাণ, খুব সামান্য পরিমাণে হলো, ডিডিটি তো আমাদের শরীরেও ঢুকতেছে। ঠিক আছে। 5 নম্বর কি, কীটনাশক মিশ্রিত খাবার বা জল খেলে মানুষের ক্ষতি হতে পারে। এগুলো হচ্ছে নাকি এই যে রাসায়নিক সার এবং কীটনাশক অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের মানুষের যেসব ক্ষতিকারক প্রভাব দেখা যায়। আচ্ছা, এরপরে দেখো রাসায়নিক সার কি আর রাসায়নিক কীটনাশক কি। রাসায়নিক সার মানে কি, যেটা জমি হচ্ছে গাছের বৃদ্ধির জন্য, যেগুলোকে আমি ধরো ফল যাতে ঝরে না পড়ে যায় তার জন্য আমি সার দিচ্ছি, কীটনাশক দিচ্ছি। ঠিক আছে, সার কি করবে, গাছের উর্বরতা বৃদ্ধির জন্য ব্যবহৃত হবে। কীটনাশক কি হবে না, কীট মানে কি পোকামাকড়, আর নাশক মানে কি নাশ করা, মানে মেরে ফেলা। তাহলে পোকামাকড় মেরে ফেলার জন্য কি করা হয় না, কীটনাশক ব্যবহার করে, রাসায়নিক কীটনাশক। তাহলে এখানে কিছু রাসায়নিক সার আর কিছু রাসায়নিক কীটনাশকের ব্যাপারে দেখো। বলছে রাসায়নিক সারকে প্রধানত রাসায়নিক সারের মধ্যে মেনলি 3টে উপাদান কি থাকে, কি কি? এক হচ্ছে নাইট্রোজেন, 2 হচ্ছে ফসফরাস, 3 হচ্ছে পটাশিয়াম। এনপিকে একসঙ্গে এদেরকে বলে এনপিকে, এদেরকে একসঙ্গে এনপিকে সার বলে। 1 নম্বর হচ্ছে ইউরিয়া। ইউরিয়া কি একটি সবচেয়ে বেশি ব্যবহৃত নাইট্রোজেন ঘটিত সার। 2 নম্বর হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট, এটি গাছকে নাইট্রোজেন ও ফসফরাস উভয়ই সরবরাহ করে। 3 নম্বর হচ্ছে ডিএপি। ডিএপির পুরো নাম তোমাদের খুবই ইম্পর্টেন্ট, যে ডিএপির পুরো নাম কি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। এটি ফসফরাসের একটি অত্যন্ত শক্তিশালী উৎস। এরপরে হচ্ছে এমওপি বা পটাশ সার, যেটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ফলন ভালো করতে ব্যবহৃত হয়। সুপার ফসফেট দেওয়া হয় জমিতে, এটি মাটির ফসফরাসের অভাব পূরণ করার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এবার রাসায়নিক কীটনাশক আমি কি বললাম, যে পোকামাকড় মারার জন্য যেগুলো ব্যবহার করা হবে তার কিছু উদাহরণ দেখো। যে রাসায়নিক কীটনাশক হলো এমন রাসায়নিক যা ক্ষতিকর পোকামাকড় ধ্বংস করতে ব্যবহৃত হয়। দেখো, আমরা দিলাম ক্ষতিকর পোকামাকড় মারার জন্য, কিন্তু
ভালো যে পোকামাকড় তারাও তো মারা যাবে। ক্ষতিকারক পোকামাকড় মারার জন্য দিলাম, কিন্তু ভালো পোকামাকড় যেগুলো, হ্যাঁ ধরো মৌমাছি, প্রজাপতি, এরা তো পরাগ মিলন ঘটায়, তারাও মারা যাবে। কেঁচো মাটিকে আলগা করে, তারাও মারা যাবে এই রাসায়নিক কীটনাশক ব্যবহার করে। তাহলে এক নম্বর হচ্ছে ডিডিটি। ডিডিটির পুরো নাম কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো। এখানে অতটা ইম্পর্টেন্ট না, তবে জানার জন্য নিজেদের এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটি এখন এই যে ডিডিটি বিভিন্ন দেশে কি করা হয়েছে, নিষিদ্ধ, ব্যান করে দেওয়া হয়েছে। কেন ব্যান করে দেওয়া হয়েছে? তার কারণ হচ্ছে যে এই ডিডিটির রাসায়নিক কীটনাশক প্রচুর 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 ক্ষতিকারক প্রভাব আছে, সেই জন্য ডিডিটিকে ব্যান করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা যে গ্যামাক্সিন পাউডার ব্যবহার করি, বলে না বাড়িতে পিঁপড়ে হয়ে গেলে কি হয় না, গ্যামাক্সিন পাউডার দেওয়া হয়। সেই গ্যামাক্সিনের রাসায়নিক নাম হচ্ছে বিএইচসি। বিএইচসি পুরো নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। এটি একটা পাউডার হিসেবে ব্যবহৃত হয়, যা পোকা মারতে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে ম্যালাথিয়ন, এটি চাষের জমিতে পোকা দমনে ব্যবহার হয়। আর কি অ্যালড্রিন, এটি সাধারণত উই পোকা এবং মাটির নিচে যেসব পোকা থাকে তাদেরকে মারতে ব্যবহৃত হয়। কার্বারিল, কার্বারিল জানো, ফল ও সবজি চাষে বিভিন্ন পোকা দমনে এটি কার্যকর। আচ্ছা, আর এইখান থেকে দেখো আমি কি বললাম, রাসায়নিক সার আর রাসায়নিক কীটনাশক। এরপরে আর দুটো জিনিস, জৈব সার আর জৈব কীটনাশক। জৈব সার জিনিসটা কি আর জৈব কীটনাশক জিনিসটা কি? জৈব সার বলতে যেটা হচ্ছে, যেমন ধরো আমি যদি বলতে দিই যে গোবর সার একটা জৈব সারের উদাহরণ, হ্যাঁ, বা কম্পোস্ট সার বা খৈল, এগুলো সব জৈব সারের উদাহরণ। প্রচুর পরীক্ষায় পড়ে যে জৈব সার বা জৈব কীটনাশকের উদাহরণ। জৈব কীটনাশক কি হবে? নিম তেল বা নিকোটিন। নিকোটিন কোথা থেকে পাওয়া যায়? তামাক গাছের পাতা থেকে নিকোটিন পাওয়া যায়। আচ্ছা, এবার মন্থর ঘটনা, দ্রুত ঘটনা। জানো যে মন্থর মানে কি? আস্তে আস্তে। তাহলে যে ঘটনাগুলো ধীরে ধীরে ঘটে তাকে মন্থর ঘটনা বলে। যেমন ধরো লোহায় মরচে ধরা খুব আস্তে আস্তে হয়। আর চারা গাছ থেকে গাছটা বড় হওয়া আস্তে আস্তে হয়। শিলাস্তর বা পাহাড় গঠন, বা হচ্ছে এই যে তোমার খনিজ যে পদার্থগুলো, যেমন ধরো কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এইগুলো যে তৈরি হওয়া, তাহলে এগুলো সব কি খুব আস্তে আস্তে ঘটে, তাহলে এগুলোকে মন্থর ঘটনা বলে। আর দ্রুত ঘটনা, যে ঘটনাগুলো খুব তাড়াতাড়ি ঘটে, যে পরিবর্তন বা ঘটনাগুলো খুব অল্প সময় বা চোখের পলকে ঘটে যায়, তাকে দ্রুত ঘটনা বলা হয়। উদাহরণ কি? দেশলাই কাঠি জ্বালানো, এটা দ্রুত ঘটনা, সাট করে জ্বলে গেল। বাজি ফাটানো, কাঁচ ভেঙে যাওয়া, বেলুন ফাটানো, বৈদ্যুতিক বাল্ব জ্বালানো, এগুলো সব তাহলে কি দ্রুত ঘটনা। আচ্ছা, এখান থেকে একটা শর্ট প্রশ্ন প্রচুর পরে, প্রশ্নটা এরকম করতে পারে যে সিমেন্ট তৈরির সময় ড্যাশ খনিজ পদার্থ ব্যবহার করা হয়। সিমেন্ট তৈরির সময় প্রধানত জিপসাম নামের একটা কি হয়, খনিজ পদার্থ গুঁড়ো মেশানো হয়। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভিজে জামা কাপড়, আচ্ছা এইটা দেখো যে ভিজে জামা কাপড় কুচকিয়ে বা দলা পাকিয়ে রাখলে শুকোতে দেরি হয়, কিন্তু মিলে রাখলে দ্রুত শুকিয়ে যায়। কেন? এই ভিজে জামা কাপড় তুমি মিলে রাখলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এমনি যদি রেখে দাও, এমনি দলা পাকিয়ে রেখে দিলে শুকোতে দেরি হয়। কেন? তার মেনলি কারণটা হচ্ছে যে মিলে রাখলে জামা কাপড় মিলে দিলে তার পরিভাগে ক্ষেত্রফল অনেকটা বেড়ে যাবে। হ্যাঁ, তুমি ধরো গুটিয়ে রেখেছো, তাহলে একদম ছোট হয়ে আছে, তুমি মেলে দিলে অনেকটা বড় হয়ে গেল, তাহলে বড় হয়ে যাওয়ার জন্য বেশি পরিমাণে বাতাস, জলীয় বাষ্প ওই কাপড় থেকে শোষণ হবে, তার জন্য কি হবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ফলে বেশি পরিমাণ জল সরাসরি বাতাসের সংস্পর্শে আসে এবং দ্রুত বাষ্প হয়ে উড়ে যায়। আচ্ছা, চুন জলে ফু দিলে তা ঘোলা হয়ে যায়। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে চুন দিলে ফু দিলে ঘোলা হয়ে যায়, বা চুন জল ঘোলা হয়ে যায় কোন গ্যাসের ফলে? কোন গ্যাস না? আমরা যে ফু দিলাম মানে কি ছাড়লাম? অক্সিজেন না কার্বন ডাই অক্সাইড? ফু দিলাম মানে কার্বন ডাই অক্সাইড ছাড়লাম। তাহলে কার্বন ডাই অক্সাইড কি করবে না, চুন জলটাকে ঘোলা করবে। তাহলে এখানে দেখো চুনের জলে ফু দিলে তা ঘোলা হয়ে যাওয়ার পিছনে একটি সহজ রাসায়নিক বিক্রিয়া কাজ করে। এর প্রধান কারণ আমাদের নিঃশ্বাসের সাথে কি হয় না, কার্বন ডাই অক্সাইড, খুব ইম্পর্টেন্ট, কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসই করে কি, চুন জলকে ঘোলা করে দেয়। আচ্ছা, পাথরে চুনে যদি জল দাও, সে কি হবে, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করবে আর জলটা ফুটতে শুরু করবে এবং হিস হিস করে শব্দ শোনা যাবে। আচ্ছা, এইগুলো একটু তোমাদেরকে বলে দিই যে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন জিনিসটা কি। ভৌত পরিবর্তন জিনিসটা কি? ভৌত পরিবর্তন মানে যে পরিবর্তনগুলো একবার ঘটে গেলে আবার আগের অবস্থায় ফেরত পাবো। হ্যাঁ, নতুন ধর্মবিশিষ্ট কোনো পদার্থ উৎপন্ন হবে না। যেমন যে বরফ গলে জল হয়, যেটা আমি মুখোমুখি পরিবর্তনে বলেছিলাম। হ্যাঁ, তাহলে বরফ গলে জল হলো, আবার জল বরফে পাওয়া যাবে, জাস্ট কারণটা তুমি সরিয়ে নাও, আবার যেটা ছিল সেটাই পেয়ে যাবে। তাহলে সেটাকে আমি কি বলবো, ভৌত পরিবর্তন। তাহলে রাসায়নিক পরিবর্তন কাকে বলবো? রাসায়নিক পরিবর্তন জিনিসটা হচ্ছে কি, যে পরিবর্তন একবার ঘটে গেলে আর আগের অবস্থায় ফেরত পাওয়া যাবে না, বা যে মানে নতুন ধর্মবিশিষ্ট একটা পদার্থ উৎপন্ন হয়ে যাবে। যেমন ধরো তুমি কাগজকে পোড়ালে, তাহলে কাগজ একটা আলাদা পদার্থ, কাগজকে পোড়ালে ছাই উৎপন্ন হলো, সেই ছাইও একটা আলাদা পদার্থ। তাহলে এটা কি পরিবর্তন হলো? এটা হলো রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো দেখি, এই যে ধরো আচ্ছা, এখানে দেখো পাথরে চুনে জল দিলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হলো, এটা কি পরিবর্তন? ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন? আর আমি দেখো বলছিলাম যে একমুখী পরিবর্তনে কি হয়, তাপের উদ্ভব বা শোষণ হয়। আর এটাও মনে রাখবে যে রাসায়নিক পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হয়। তাহলে এটা কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন, প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট, যখন আমি পাথরে চুনে জল দেবো, তখন পাথরে চুন
আলাদা একটা নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি করবে। হ্যাঁ, সেটা হচ্ছে যেটাকে বলে তোমার কলিচুন। কলিচুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH এর হোল 2। এখানে পাথুরে চুন ঠিক না, এখানে তুমি এটাকে পোড়া চুন করতে পারো। কেমন? পাথুরে চুন না লিখে এটাকে কি লিখতে পারো? পোড়া চুন। এটাকে পোড়া চুন করতে পারো, পোড়া চুনই হবে। পোড়া চুনে জল দিলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় আর জলটি ফুটতে শুরু করে, হ্যাঁ, এবং হিস হিস করে শব্দ শোনা যায়। কোনো বস্তুকে ভাঙলে, আচ্ছা একটা জিনিস আমাকে বলো দেখি, ধরো একটা চক ছিল, এটা একটা কলম, এই কলমটার একটা ক্ষেত্রফল আছে, কেমন? এটা যদি আমি মিডিল দিয়ে ভেঙে দিই, এর ক্ষেত্রফল বাড়বে না কমবে? আমাকে বলো। কলমটার আমি মিডিল দিয়ে ভেঙে দিলাম, তাহলে কলমের ক্ষেত্রফল বাড়বে না কমবে? দেখো কলমটা আগে, এইটা তোমার কলম ধরো বা একটা ইট ধরো, ইটটা ক্ষেত্রফলটা কোনটা না, এই যে এইটা পুরোটা হচ্ছে ক্ষেত্রফলের। আচ্ছা যদি আমি ইটটাকে ভেঙে দিই তাহলে দুটো টুকরো হয়ে গেল। দেখো তখন এই জিনিসটা ছিল, এখন এই জিনিসটা আছে, আবার তখন এই জিনিসটা ছিল, এই জিনিসটা আছে, তখন এই জিনিসটা ছিল, এই জিনিসটা আছে, এই জিনিসটা ছিল, এই জিনিসটা আছে, এই ঘাটটাও ছিল, এই ঘাটটাও আছে, এই ঘাটটাও ছিল, এই ঘাটটাও আছে। কিন্তু দেখো এই যে জায়গাটা আর এই যে জায়গাটা, এটা নতুন তৈরি হলো না? তাহলে ক্ষেত্রফল বাড়লো না কমলো? যখন আমি কোনো এই যে দুটো ধার, এই দুটো ধার তো নতুন তৈরি হলো। তাহলে যখন কোনো জিনিসকে আমি গুঁড়ো করে দেবো তখন কি হবে না, তার ক্ষেত্রফল কি হবে? বাড়বে। কোনো বস্তুকে ভাঙলে বা গুঁড়ো করে দিলে তার সমগ্র তলের ক্ষেত্রফল অনেক গুণ বেড়ে যায়। এর ফলে আর যদি তুমি একটা জিনিস ভাবো যে তুমি কি করলে না, জলের মধ্যে চিনি, এমনি চিনি দিলে বা মিছরি দিলে, আর মিছরিটাকে ভেঙে একদম গুঁড়ো করে দিলে, কোনটা আগে তাড়াতাড়ি মিশবে জলের মধ্যে? অবশ্যই গুঁড়ো করে দিলে মিশবে। কারণ কি, গুঁড়ো করে দিলে না রাসায়নিক বিক্রিয়া দ্রুত ঘটে, আর জলে ঘুরে যাওয়াটা রাসায়নিক বিক্রিয়া নয় যদিও বা, কিন্তু ওটাও খুব দ্রুত ঘটবে। তাহলে গুঁড়ো করে দিলে কোনো রাসায়নিক বিক্রিয়া কি হয়? দ্রুত ঘটে। তারপরে যে পরিবর্তনের ফলে পদার্থের শুধুমাত্র বাহ্যিক অবস্থা বা আকার বা আয়তনের পরিবর্তন ঘটে, এটা আমি ভৌত পরিবর্তন বলেই দিয়েছিলাম তোমাদেরকে। দেখো বলছে যে পরিবর্তনের ফলে পদার্থের শুধুমাত্র বাহ্যিক অবস্থা, আকার বা আয়তনের পরিবর্তন ঘটে, কিন্তু পদার্থের মূল অণুর গঠন যেরকম ছিল সেরকমই আছে, কোনো পরিবর্তন হয় না এবং কোনো নতুন ধর্মবিশিষ্ট পদার্থেরও সৃষ্টি হয় না, তাকে আমি কি বলবো? ভৌত পরিবর্তন। উদাহরণ কি? বরফ গলে জল হওয়া, কাঁচ ভেঙে যাওয়া, এগুলো হচ্ছে ভৌত পরিবর্তনের উদাহরণ। তাহলে আমাকে ভৌত পরিবর্তন বললাম, এরপরে কি আসবে? রাসায়নিক পরিবর্তন। যে পরিবর্তনের ফলে কোনো পদার্থ তার নিজস্ব ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একাধিক নতুন পদার্থ, একটা হতে পারে বা একাধিকও হতে পারে, নতুন পদার্থে পরিণত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন লোহায় মরচে পড়া, লোহায় তুমি চুম্বক দিবে, লোহাটাকে আকর্ষণ করে নেবে, চুম্বকটা লোহাকে আকর্ষণ করবে, কিন্তু যখন মরচেই তুমি চুম্বক লাগাবে দেখবে আকর্ষণ করে না। তার মানে কি, লোহা আর মরচে নিশ্চয়ই দুটো আলাদা আলাদা পদার্থ, সেই জন্য তাহলে নতুন পদার্থ তৈরি হচ্ছে, লোহা থেকে মরচে হয়ে যাচ্ছে, নতুন পদার্থ তৈরি হচ্ছে। তাহলে এটা কি পরিবর্তন? ভৌত না রাসায়নিক? অবশ্যই রাসায়নিক পরিবর্তন। দুধ থেকে দই হওয়া, দুধটা তরল ছিল, দইটা হচ্ছে কঠিন হয়ে গেল। আর কি, দুধের স্বাদ আর দইয়ের স্বাদ দুটো আলাদা, তাহলে দুধ থেকে দই, দুধ একটা আলাদা পদার্থ, দই একটা আলাদা পদার্থ, সেই জন্য এটাও কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। কাঠ পোড়ানো, কাঠকে পুড়িয়ে দিলে, কাঠ ছিল, কাঠকে যখন পুড়িয়ে দিলে ছাই হয়ে গেল, কাঠ আর ছাই দুটো একই আলাদা পদার্থ, সেই জন্য এটা কি হচ্ছে? রাসায়নিক পরিবর্তন। এখানে দেখো ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের পার্থক্য, যেটা খুব 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রচুরবার পরীক্ষা এসছে। হ্যাঁ, তাহলে দেখো কি, ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন প্রথম হচ্ছে নতুন পদার্থের গঠন। কোনো নতুন পদার্থের সৃষ্টি হয় না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটে। এখানে কিনা সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ সৃষ্টি হয়। এটি একটি অস্থায়ী পরিবর্তন, এটি একটি স্থায়ী পরিবর্তন। ভৌত পরিবর্তন অস্থায়ী, মানে তুমি কি করলে, বরফকে জল করলে, আবার জলকে আবার বরফে করে নিতে পারবে, তাহলে পার্মানেন্ট নয়। কিন্তু রাসায়নিক পরিবর্তন পার্মানেন্ট, এটি স্থায়ী পরিবর্তন। পরিবর্তনটার কারণ সরিয়ে নিলে পদার্থকে আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যাবে, আর পদার্থকে সহজে আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে না। রাসায়নিক পরিবর্তনে সহজে আগের অবস্থায় ফিরিয়ে পাওয়া যাবে না। ভৌত পরিবর্তনে সহজে আগের অবস্থায় ফিরিয়ে পাওয়া যাবে। পদার্থের অণুর গঠনের কোনো পরিবর্তন হয় না, যেরকম ছিল সেই রকমই থাকে। হ্যাঁ, পদার্থের অণুর গঠন পুরোপুরিভাবে বদলে যায়, নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি হয় তো, তাহলে পদার্থের অণুর যে গঠন সেটা পুরোপুরিভাবে বদলে যায়। পদার্থের ভরের কোনো পরিবর্তন হয় না এবং তাপের আদান প্রদান খুব কম হয়। আর এখানে পদার্থের ভরের পরিবর্তন হতে পারে এবং তাপের শোষণ বা উদ্ভব দুটোই ঘটতে পারে। আচ্ছা দেখো, বলছে সাধারণত ভৌত পরিবর্তন উভমুখী হয়, কিন্তু এমন কিছু ভৌত পরিবর্তন আছে যারা একমুখী। যেমন ধরো তুমি কি করলে, তোমার হাত থেকে একটা কাঁচের গ্লাস পড়ে গেল, গ্লাসটা ভেঙে গেল, তাহলে এইখানে কি নতুন কোনো পদার্থ তৈরি হচ্ছে? মোটেও না। তাহলে এটা ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন? অবশ্যই তোমরা বলবে যে ভৌত পরিবর্তন। তাহলে এবার
যদি বলি যে এটা একমুখী না উভমুখী, তুমি কি ওই কাঁচের গ্লাসটাকে জোড়া বেদ করে 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 আবার সেই আগের অবস্থায় হয়তো ফেভিকুইক দিয়ে জুড়তে পারবে যদি একদম বুড়ো বুড়ো হয়ে যায়, হ্যাঁ, বা ফেভিকুইক দিয়ে যে জুড়লে সেই আগে যে কাঁচটা ছিল এখন কি সেই কাঁচ থাকবে? তাহলে এটা উভমুখী পরিবর্তন না একমুখী পরিবর্তন? উভমুখী ঘটনা না একমুখী ঘটনা বলো? তাহলে ওটা একমুখী ঘটনা। তাহলে বলছে যে এমন কিছু ভৌত পরিবর্তন আছে যা বাস্তবে আগের অবস্থায় ফিরিয়ে আনা খুব কঠিন বা অসম্ভব, এগুলোকে একমুখী ভৌত পরিবর্তন বলা যেতে পারে। যেমন কাঁচ বা মাটির পাত্র ভেঙে যাওয়া, পেন্সিল দিয়ে লেখা বা ছবি আঁকা, কাঠ চেরাই করা বা গাছ কাটা। দেখো কাঠকে তুমি চেরাই করতেছো, তাহলে কাঠকে চেরাই করলে তাহলে সেটা কি নতুন ধর্মবিশিষ্ট কোনো পদার্থ উৎপন্ন হলো? মোটেও না, কাঠ তো কাঠই আছে, কিন্তু কি হলো না, কাঠটাকে তুমি দুভাগ কি তিন ভাগ করে দিলে। তাহলে এখানটায় একমুখী ঘটনা কিন্তু ভৌত পরিবর্তন। ফল বা সবজি কাটা। আচ্ছা, এরপরে দেখো চুনজল। চুনজল যেটাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলে, এর সংকেত মনে রাখবে, চুনজলকে বলা হয় CaO, না চুনজল বলা আছে, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে CaOH2 চুনজল বলা আছে, CaOH2 হলো একটা ক্ষারীয় পদার্থ। যখন হলুদের সংস্পর্শে আসে, ক্ষার আসে, তখন তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং হলুদের স্বাভাবিক হলুদ রং পরিবর্তিত হয়ে লাল হয়ে যায়। প্রশ্ন তোমাদের কি পড়বে? প্রশ্ন তোমাদের পড়বে যে চুনজল, যদি আমি একটা হচ্ছে কাগজে হলুদ লাগিয়ে সেটা যদি চুনজলে ডোবাই, হ্যাঁ, তাহলে সেই হলুদ লাগানো যে কাগজটা কি রঙের কি পরিবর্তন ঘটবে? না লাল হয়ে যাবে। কেন? লেবুর জলে হলুদ রঙের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সেটি হলুদই থাকবে। বিটের রস মাখানো কাগজ চুন জলে ডোবালে তার রং সবুজ বা হলদেটে সবুজ হয়ে যাবে। বিটের এই যে কোশ্চেনগুলো এখানটা থেকে কোশ্চেন পড়বে যে বিটের রস মাখানো কাগজ চুন জলে ডোবালে তার রং কি হয়ে যাবে? হলদেটে সবুজ বা হলুদ, মানে ঠিক সবুজ বা হলদেটে সবুজ হয়ে যাবে। বিটের রস লাগানো কাগজ লেবুর রসে ডোবালে কি হবে? হ্যাঁ, সে আরো গাঢ় লাল বা উজ্জ্বল গোলাপি হয়ে যাবে। আচ্ছা, এইখান থেকে একটা প্রশ্ন পড়ে যে ন্যাপথলিন, আমরা জানি ন্যাপথলিনকে যদি তুমি বাতাসে রেখে দাও, ন্যাপথলিন কিন্তু কোনো তরল হবে না, ডাইরেক্ট কঠিন দিয়ে কি হয়ে যাবে? গ্যাস হয়ে যাবে। তাহলে যে ন্যাপথলিনের উবে যাওয়া, এটাকে বলে উবে যাওয়া। ন্যাপথলিনের উবে যাওয়া এটা কি পরিবর্তন? ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন? ন্যাপথলিনের উবে যাওয়া কিন্তু রাসায়নিক পরিবর্তন নয়, ন্যাপথলিনের উবে যাওয়া ভৌত পরিবর্তন। তুমি যদি একটা কাগজের মধ্যে, মানে একটা যদি বাক্সের মধ্যে একদম, মানে ওখান থেকে কোনো গ্যাস বেরোতে পারবে না এরকম করে একটা বাক্স বানালে, সেই বাক্সের মধ্যে যদি ন্যাপথলিন দাও, ন্যাপথলিন উবে যাবে, আবার ওটা যদি ঠান্ডা করো আবার ন্যাপথলিনে পরিণত হবে। তুমি বুঝতে পারলে? তাহলে ন্যাপথলিনের উবে যাওয়া এটা কিন্তু অবশ্যই ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন নয়। পুড়ে যাওয়াটা একটা রাসায়নিক পরিবর্তন। হ্যাঁ, এখানে কিছু পুড়ে যাওয়া বলতে কাগজ পুড়ে যাওয়া, কাঠ পুড়ে যাওয়া, মোম পুড়ে যাওয়া, হ্যাঁ, সেটা অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে সম্পূর্ণ নতুন পদার্থ তৈরি করে, যেমন ছাই, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প তৈরি করে, তাহলে এটা রাসায়নিক পরিবর্তন। আমরা যে খাবার খাই, সেই খাবার কি হয়? বাতাসের অক্সিজেনের সাহায্যে আমাদের শরীরের প্রতিটি কোষে গিয়ে শক্তি উৎপন্ন করে। ঠিক আছে, প্রশ্ন যদি পড়ে যে আমাদের শরীরে শক্তি কিভাবে উৎপন্ন হয়, আমরা যে খাবার খাই, এই খাবার হজম হওয়ার পর কি হয় না, কোষে কোষে পৌঁছালো, আর ফুসফুস দিয়ে অক্সিজেন ঢুকলো, রক্তের মাধ্যমে সেই অক্সিজেনও পৌঁছালো। অক্সিজেন আর ওই যে পুষ্টি যে উপাদানগুলো, সেই উপাদানগুলো একসঙ্গে বিক্রিয়া করে কি করে? শক্তি উৎপন্ন করে। জলে যদি অ্যাসিড দিই, তাপ উৎপন্ন হয়, এটাও একটা রাসায়নিক পরিবর্তন। যখন জলের সাথে অ্যাসিড মেশানো হয় তখন তাদের মধ্যে একটা তীব্র রাসায়নিক বিক্রিয়া ঘটে যা প্রচুর তাপ বর্জন করে। আচ্ছা, সেই যে সূর্যের আলোর উপস্থিতিতে গাছ কি করে? খাদ্য তৈরি করে। গাছপালা কি নিয়ে খাদ্য তৈরি করে? জল নেয় মূলের সাহায্যে, আর কার্বন ডাই অক্সাইড নেয়, তাহলে খাবার তৈরি করে। এটি একটি কি পরিবর্তন? এটি একটি রাসায়নিক পরিবর্তন। গাছের খাবার তৈরির সময়, গাছের খাবার তৈরির প্রক্রিয়াকে কি বলে? সালোক সংশ্লেষ প্রক্রিয়া। হ্যাঁ, কি হয় না, আলোক শক্তি, সূর্যের আলো রাসায়নিক শক্তিতে বা স্থিতি শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে, জলের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ পাঠানো হয়, জল ভেঙে কি হয়? হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসে পরিণত হয়। একে তড়িৎ বিশ্লেষণ বলে। আগের দিনও আমি এটা বলেছিলাম, মনে করো। এটিও একটি রাসায়নিক পরিবর্তন। জল গঠিত হয় হাইড্রোজেন এবং অক্সিজেন নামক দুটো গ্যাস দিয়ে। আচ্ছা, খুব জোরে যদি শব্দ হয় বা বিস্ফোরণ হয়, তাহলে জানলার কাঁচ কেঁপে ওঠে বা ভেঙে যায়। এখানে শব্দ বা যান্ত্রিক শক্তিতেও রূপান্তরিত হয়ে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়। এটাও একটা কিন্তু ভৌত পরিবর্তন। এখানে কিন্তু নতুন ধর্মবিশিষ্ট কোনো পদার্থ উৎপন্ন হয়নি, তাহলে এটা কি পরিবর্তন হবে? অবশ্যই ভৌত পরিবর্তন। বাজি পোড়ানো বা বন্দুকের ট্রিগার চাপ দিয়ে ট্যাপ ফাটানো, এগুলো সবই রাসায়নিক পরিবর্তন। এই পরিবর্তনের ফলে মূলত শব্দ শক্তি বা আলোক শক্তি বা তাপ শক্তি উৎপন্ন হয়। আচ্ছা, এখানে কিছু কোশ্চেন আছে, একটু পড়ে নিবে। যে শিশির কেন জমে? হ্যাঁ, আর হচ্ছে শিশির শীতকালেই কেন জমে, গরমকালে কেন জমে না? ঠিক আছে, পিডিএফটা দিয়ে দেবো, পিডিএফটা দিলে তোমরা এখান থেকে পড়ে নিবে। বা মাছ বা মাংসকে খেলে, হ্যাঁ, মাছ বা মাংসর হচ্ছে নুন মাখিয়ে রাখা হয়। কেন নুন মাখিয়ে রাখা হয়? এখানে আছে এগুলো।
আচারে ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্মায়, তার জন্য কি করা হয়, ভিনিগার মেশানো হয়। কেন, এই ভিনিগার কি করে না, এগুলোকে জমতে দেয় না, এগুলো একটু পড়ে রাখবে কেমন। আচ্ছা ধরো প্রশ্ন এরকম এলো যে কাঁচের বোতলে মুখটা হচ্ছে ধাতু দিয়ে তৈরি, সেই ধাতুর যে মুখটা কাঁচের বোতলে আটকে গেছে, তুমি কি করবে তখন, কি করলে ওই ধাতুর যে মুখটা তুমি বের করে দিতে পারবে, বলো কি করলে তুমি ধাতুর মুখটা বের করে নিতে পারবে। গরম করবে, ধাতু যে গরম তাপ দিলে হচ্ছে বড় হয়ে যাবে, আর বড় হয়ে যাওয়া মানেই কি হবে, বেরিয়ে চলে আসবে। তারপরে দেখো যে একটি কাঁচের বোতলের মুখে ধাতুর ঢাকনা শক্তভাবে আটকে গেলে কি করবে না, ওই ধাতুর ঢাকনাটাকে গরম করবে, গরম করলে ধাতুর ঢাকনাটা বড় হয়ে যাবে, আর বড় হয়ে যাওয়া মানেই সেখান থেকে কি হবে না, বড় হয়ে যাওয়া মানে কি আলগা হয়ে যাবে, আলগা হয়ে গেলে ধাতুর ঢাকনা তুমি খুলে নিতে পারবে। হ্যাঁ, গরুর চাকায় যে বেড় পড়ানো হয় ঠিক একই, রেল লাইনের জোড়ের মাঝে ফাঁকা রাখা হয় কেন, ইম্পর্টেন্ট খুব প্রশ্ন, এই প্রশ্নগুলো প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষায় পড়ে, ঠিক আছে। আচ্ছা, যদি রেল লাইনের জোড়ের মধ্যে না ফাঁকা রাখতে হতো তাহলে কি হতো। আচ্ছা, এইখানে একটা শর্ট প্রশ্ন, যে শহরের পানীয় জল শোধনের জন্য সাধারণত কি কি ট্যাবলেট ব্যবহার করা হয়, হ্যালোজেন ট্যাবলেট, ট্যাবলেটটার নাম হচ্ছে হ্যালোজেন ট্যাবলেট। হ্যাঁ, এটা কি থাকে, ক্লোরিন থাকে। ক্লোরিন থাকার জন্য কি হয় না, এই যে শহরের জল পানীয় জল একটু ঝাঁঝালো গন্ধ হয়। প্রশ্ন করতে পারে যে শহরের পানীয় জল ঝাঁঝালো গন্ধ কেন করে। জলে আর্সেনিক যৌগ থাকলে কি হবে, খনিজ থাকলে কি হবে না, পায়ে বা কালো কালো ছোপ পড়ে, এটাকে ব্ল্যাক ফুট ডিজিজ বলা হয়। আলু কেটে রাখলে বা ডাব কেটে রাখলে তার মুখটা হচ্ছে, বা আলু কেটে রাখলে কি হয়, বাদামি ছোপ পড়ে, বাদামি আস্তরণ পড়ে যায়। হ্যাঁ, সেইটা কেন হয়, লেখা আছে সব, ঠিক আছে। পাইন বা ইউক্যালিপটাস গাছের নিচে কোনো হচ্ছে ঘাস জন্মায় না কেন। অনেকক্ষণ কেটে রাখা ফল খাওয়া উচিত নয় কেন। হচ্ছে একটা প্রাকৃতিক পরিষ্কারক, মানে প্রাকৃতিক থেকে পাওয়া যায়, যেটা হচ্ছে জামা কাপড় পরিষ্কার করে, কি না, লেবুর রস। গ্রীষ্মকালে হয় এমন কয়েকটি রোগ, বর্ষাকালে হয় রোগ, শীতকালে হয় রোগ, বসন্তকালে হয় এমন কয়েকটি রোগের নাম। আমাদের শরীরে যে রাসায়নিক পরিবর্তনের কারণে রোগ ঘটে, কি কি, হজমের সমস্যা হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, ডায়াবেটিস হতে পারে, হ্যাঁ, রক্তাল্পতা অ্যানিমিয়া হতে পারে, বাত বা গাঁটে ব্যথা, দাঁতে ছোপ, হাড় ভঙ্গুর হয়ে যাওয়া, এগুলো হতে পারে। এখানে সব প্রশ্ন আছে, যে পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন, জল ফুটে বাষ্প হওয়া ভৌত পরিবর্তন, মোম গলে যাওয়া, মোম গলে যাওয়া কিন্তু ভৌত পরিবর্তন। হ্যাঁ, মোম পুড়ে যাওয়া সেটা রাসায়নিক পরিবর্তন, কর্পূরে ডুবে যাওয়া এটাও ভৌত পরিবর্তন, তাহলে লোহায় মরচে ধরা এটা হবে রাসায়নিক পরিবর্তন। পদার্থ যেটি রাসায়নিক পরিবর্তন তা চিহ্নিত করো। কাগজ পোড়ানো, অবশ্যই এটাই রাসায়নিক পরিবর্তন। লোহাকে চুম্বকে পরিণত করা, লোহাকে চুম্বকে পরিণত করা বলতে তুমি যখন চুম্বককে লোহার কাছে আনবে তখন চুম্বক আগে এই লোহাটাকে চুম্বকে পরিণত করবে, তারপরে আকর্ষণ করবে, এটাকে আবেশ বলে, 7 আছে, সুন্দর করে পড়বে তখন। হ্যাঁ, তাহলে যখন আবার আমি ছাড়িয়ে নেবো তখন আর চুম্বক থাকবে না, লোহাই হয়ে যাবে। লোহাকে চুম্বকে পরিণত করে, এটাও একটা ভৌত পরিবর্তন। কর্পূরে ডুবে যাওয়া এটাও ভৌত পরিবর্তন, বরফ গলে যাওয়া এটাও ভৌত পরিবর্তন। তাহলে কাগজ পড়বে, এটা রাসায়নিক পরিবর্তন হবে। যে পরিবর্তনটি ভৌত পরিবর্তন তা হলো কাগজ পুড়ে যাওয়া, পোড়া চুন থেকে কলি চুন তৈরি, জল ফুটে বাষ্প হওয়া, লোহায় মরচে ধরা। বলো কোনটা ভৌত পরিবর্তন। কাগজ পুড়ে যাওয়া মোটেই ভৌত পরিবর্তন নয়, রাসায়নিক পরিবর্তন। পোড়া চুন থেকে কলি চুন তৈরি, এটাও রাসায়নিক পরিবর্তন। জল ফুটে বাষ্প হওয়া এটা ভৌত পরিবর্তন, কারণ বাষ্প ঠান্ডা করলে জল নেই। লোহায় মরচে ধরা এটাও রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, আবার বলছেন যে এটা ভৌত পরিবর্তন। খাবার হজম হওয়া কি পরিবর্তন, খাবার হজম হওয়া রাসায়নিক পরিবর্তন। দুধ থেকে দই রাসায়নিক পরিবর্তন। হলুদ গুঁড়োয় চুন জল দেওয়া এটাও রাসায়নিক পরিবর্তন। ন্যাপথলিন বাষ্প মানে ন্যাপথলিন উবে যাওয়া, এটা বলছিলাম কি পরিবর্তন, এটা অবশ্যই ভৌত পরিবর্তন। কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়, ঋতু পরিবর্তন, ঋতু নির্দিষ্ট সময় অন্তরই পরিবর্তন হয়, তাহলে এটা পর্যাবৃত্ত ঘটনা। জোয়ার ভাটা এটাও পর্যাবৃত্ত ঘটনা। হঠাৎ বন্যা হওয়া এটাও পর্যাবৃত্ত ঘটনা। পূর্ণিমা, না, হঠাৎ বন্যা হওয়া করে পর্যাবৃত্ত হবে, বলো হঠাৎ বন্যা হয়ে গেল, সেটা তো অপর্যাবৃত্ত ঘটনা। পূর্ণিমা এটাও নির্দিষ্ট সময় অন্তর হয়, পর্যাবৃত্ত ঘটনা। কৃষিক্ষেত্রে সার হিসেবে যা ব্যবহৃত হয়, কি নুন ব্যবহার করা হয়, ম্যালাথিয়ন ব্যবহার করা হয়, কার্বারিল ব্যবহার করা হয়, ইউরিয়া ব্যবহার করা হয়। দেখো ম্যালাথিয়ন, কার্বারিল এগুলো সব রাসায়নিক কীটনাশক, তাহলে ইউরিয়া হবে রাসায়নিক সার। কোনো কঠিন পদার্থ বা বড় টুকরোকে ভেঙে ছোট করা হলে ছোট টুকরোগুলির উপরের তলের মোট ক্ষেত্রফল বড়টির উপরের তলের ক্ষেত্রফলের তুলনায় বেড়ে যাবে না কমে যাবে, বুঝেছিলাম আমি, কি হবে না, বেড়ে যাবে। পিতলের বাসনে সবুজ সব না, এটা ছোপ হবে। সবুজ ছোপ ধরা একটি ড্যাশ পরিবর্তন, সবুজ ছোপ ধরা এটা কি হবে, রাসায়নিক পরিবর্তন। ভূমিকম্প, হড়পাবান এটা কি পর্যাবৃত্ত ঘটনা, মোটেও না। কখন আসলে আমরা জানি না, মানে নির্দিষ্ট সময় অন্তর হয় না, তাহলে ভুল। জল থেকে বাষ্প উৎপন্ন হওয়া ভূমিকি পরিবর্তন। জল থেকে বাষ্প থেকে আবার বাষ্পকে ঠান্ডা করলে জল হয়ে যাবে,
ঠিক। জল অ্যাসিডে মেশানো হলো, এটা না, জলে অ্যাসিড মেশাও বা অ্যাসিডে জল মেশাও, যাই করো, দুটোই রাসায়নিক পরিবর্তন। কৃষিজ উৎপাদনে বৃদ্ধি করতে ইউরিয়াকে রাসায়নিক সার হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, ইউরিয়াকে রাসায়নিক সার হিসেবে ব্যবহার করা হয়। তো তাহলে একটি উভমুখী পরিবর্তনের উদাহরণ দাও। দেখো, মোম গলানো একটি উভমুখী পরিবর্তন। এছাড়াও দেখো, জল, বরফ গলে জল হয়, এটাও একটি উভমুখী পরিবর্তন। এমন একটি পরীক্ষার কথা লেখো যার সাহায্যে বোঝা যেতে পারে যে লোহা আর তার থেকে তৈরি হওয়া মরচে আলাদা পদার্থ। লোহায় মরচের কাছে চুম্বক নিয়ে যাও, এই যে বলছিলাম আমি তোমাকে, দেখা যাবে যে তো চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে না, মানে মরচে চুম্বক দ্বারা আকৃষ্ট হবে না, কিন্তু লোহা চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে। এই পরীক্ষা থেকেই বোঝা যায় যে লোহা আর মরচে দুটো আলাদা আলাদা পদার্থ। কয়লার বড় টুকরোর চেয়ে কয়লার গুঁড়ো তাড়াতাড়ি দহন হবে বা খুব বেশি তাপ উৎপন্ন করবে। কেন? কারণ কয়লার বড় টুকরোর চেয়ে কয়লার গুঁড়োর যে উপবৃত্তলের ক্ষেত্রফল কি হবে? কয়লার বড় টুকরো মানে তার ক্ষেত্রফল বেশি, আর গুঁড়ো 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 করে দেওয়া মানে তার ক্ষেত্রফল অনেক কম। সরি, ভুল বললাম, যেটা বড় তার ক্ষেত্রফল কম, গুঁড়ো গুঁড়ো করে দেওয়া মানে কি তার ক্ষেত্রফল বেড়ে যাবে। সেই জন্য কি হবে না, রাসায়নিক বিক্রিয়া তাড়াতাড়ি ঘটবে, তার দহনও তাড়াতাড়ি ঘটবে। দহন তো একটা রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক পরিবর্তন। বড় ডেলার চেয়ে গুঁড়ো ধুলো তাড়াতাড়ি জ্বলে গেল, একই উত্তর। দুটি গ্লাসে সামান্য ভারের মার্বেল রাখা হলো। প্রথম গ্লাসের টুকরোগুলি বড় আর দ্বিতীয় গ্লাসের টুকরোগুলি খুব ছোট। এবার দুটোগুলো সেই সামান্য পরিমাণে লঘু অ্যাসিড দেওয়া হলো। তাহলে কোনটাতে বলছে যে কোন গ্লাসটার থেকে তাড়াতাড়ি গ্যাসের বুদবুদ বেরোবে? যেটা গুঁড়ো করে দেওয়া আছে সেটা রাসায়নিক বিক্রিয়া তাড়াতাড়ি হবে, তাহলে সেটাকেই তাড়াতাড়ি বেরোবে, দ্বিতীয় গ্লাস থেকে বলা আছে। তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয়? না, তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে তাপ শক্তি উৎপন্ন করা হয়। এই তাপে জল ফুটিয়ে বাষ্প তৈরি করা হয়। এই বাষ্পের সাহায্যে কি হয়, টারবাইন থেকে, টারবাইনটাকে ঘোরানো হয়, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। রাসায়নিক পরিবর্তন হলো ম্যাগনেসিয়াম তারের দহন। এইখানটায় একটা জিনিস যেটা তোমাদের বইয়ে আছে, হ্যাঁ, এইটা একটু বলাই হয়নি, একদম পুরো স্কিপ করে গেছিলাম। জিনিসটা কি, ম্যাগনেসিয়াম ফিতাকে তুমি যদি আগুনে পোড়াও, ম্যাগনেসিয়াম ফিতাকে যদি আগুনে পোড়াও কি উৎপন্ন হবে না, আমি দেখাচ্ছি, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন উৎপন্ন হবে কি, MgO। এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড, এর রং কি, এর রং হচ্ছে সাদা। তাহলে ম্যাগনেসিয়াম কিন্তু তুমি বাতাসের অক্সিজেন উপস্থিতিতে পোড়াও, তাহলে কি একটা সাদা রঙের গুঁড়ো গুঁড়ো তৈরি হয়। হ্যাঁ, এটা দেখো, Mg ছিল, অক্সিজেন ছিল, এখানে MgO, নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হচ্ছে, তাই তো? তাহলে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হচ্ছে, মানে এটা কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। আর কি, যদি প্রশ্ন পড়ে যে কি রঙের তৈরি হবে, যে গুঁড়োটা তৈরি হবে সেটা কি রঙের? সাদা রঙের, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন পড়ে। সবজিকে ছোট ছোট টুকরো করলে মোট ক্ষেত্রফল কি হবে? বড় থেকে ছোট হলে মোট ক্ষেত্রফল বাড়ে, ব্যাস, তাহলে এটাই উত্তর, বেশি হবে। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। 6-এ তোমাদের তিনটে ভিডিও আমি দিয়ে দিলাম, 3টে চ্যাপ্টারের 3টে ভিডিও আছে, 3টে ভিডিও দেখো, এখান থেকে 30 নাম্বার পাক্কা পাবে। হ্যাঁ, এই ভিডিওটাতে কিছু আমি আলোচনা করিনি, তবে আমাদের পিডিএফটা তুমি পড়ো, পিডিএফটা পড়লে 30 নাম্বার গ্যারেন্টি, ঠিক আছে? এখানে কেউ আটকাতে পারবে না, 30 নাম্বার একদম গ্যারেন্টি, এর মধ্যে থেকেই 100% তোমরা পাবে।